দর্শক, সময়টা ভালো যাচ্ছে না। চারিদিকে সংঘাত, সহিংসতা আর একের পর এক মৃত্যুর খবর। নতুন যে মৃত্যুর খবরটি আমাদের কাছে এসেছে সেটি হলো চ্যানেল আইয়ের পরম বন্ধু, দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর আমাদের মাঝে নেই। আজ দুপুর 11:53 তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং তার মৃত্যুতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি। তিনি চ্যানেল আই পরিবারের অকৃত্রিম এক বন্ধু ছিলেন। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের তিনি প্রথম ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এবং তিনি চলে যাওয়ায় আমরা সকলেই গভীরভাবে শোকাহত এবং আপনাদের সকলকেই এই খবরটি জানিয়েই আজকে তারকা কথনের এই সেটে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজ আমাদের সেটে আমন্ত্রিত হয়ে এসেছেন সাংবাদিক এবং সঙ্গীত পরিচালক তানভীর তারেক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আসলে সময়টা এতই কি বলবো, এত শোকাতুর যে আমরা আসলে বেসিক্যালি কথা হচ্ছিল রুমাপার সাথে যে আমরা শাফিন ভাইকে নিয়ে কথা বলবো বলে শাফিন ভাই আজকে জানাজা, সেখানে যাব। এখান থেকে পথেই খবরটা শুনলাম আমাদের বিএলসিপিএস সেই সংগঠনেরও জুয়েল ভাই অন্যতম সদস্য ছিলেন। তো সেখান থেকেই গত কয়েকদিন ধরেই নিয়মিত আমরা গত পরশু আমরা শুনলাম যে একটু বেটার হচ্ছে জুয়েল ভাই শরীর। হঠাৎ করে আজকে নাই পৃথিবী ছেড়েই চলে গেলেন। এবং একই সাথে আপনি যেটি বললেন, শাফিন আহমেদ, তার মরদেহ আজকে বাংলাদেশে ঢাকায় পৌঁছেছে এবং তার জানাজার কথা বললেন এবং মাত্র 2 সপ্তাহ আগেই তিনি বাংলাদেশ ছেড়ে অনুষ্ঠান মাতানোর উদ্দেশ্যে গেলেন যুক্তরাষ্ট্রে এবং পরে আমরা খবর পেলাম যে তিনি আর আমাদের মাঝে নেই এবং তার লাস্ট যে ইন্টারভিউটা সেটিও কিন্তু আপনার সাথেই ছিল। হ্যাঁ, শাফিন ভাইয়ের সাথে আমার বিভিন্ন সময়ে, সেটা এফএম রেডিও বলি, টিভি স্টেশন বলি বা পত্রিকার সূত্রে বলি, একাধিকবার পেশাদার জায়গা থেকে বসা হয়েছে। এরপরে আনঅফিশিয়াল আড্ডা হয়েছে প্রচুর। সর্বশেষ মৃত্যুর বোধহয় 4 দিন আগে ওই থাকে না যে পুরনো ছবি আসে ফেসবুকে, তো নিউ ইয়র্কের আমার একটা ছবি দেখে আমাকে নক করলো যে তুমি কি নিউ ইয়র্কে কিনা, থাকলে দেখা হবে। আমি বললাম যে না, আমি তো দেশে চলে আসছি। তো ঠিক আছে, আমি দেশে এসে ওনার যে বইটা বেরিয়েছে ওইটা নিয়ে আসলে আমাদের একটা আলাদা সেশন করার কথা। তো ওইটা নিয়ে আমাদের প্ল্যানটা তো বাকি থাকতে গেলো, এসেই নক করেও আমি সপ্তাহখানেক মধ্যে চলে আসবো এবং বইটা নিয়ে শাফিন ভাই সম্পর্কে বলি যে এই যে তার যে আত্মজীবনী, এটা কিন্তু একেবারে কাকতালীয়ভাবে বছর 2 আগে আমি আমার একটা শোতে যাবার আগের দিন আমি তার বাসায় আলাপ করছিলাম যে শাফিন ভাই, আপনার বা দেখেন একজন ফিরোজা বেগমেরও আসলে বায়োগ্রাফিক্যাল জার্নি কোনো বই নাই, আপনার নাই, হামিন ভাই নাই, আমাদের অনেকেরই নাই। তো এটা একটু করা দরকার, আপনারও তো হিস্ট্রির অংশ। তো তখন বললো যে সত্যি তো, এবং আমার একটা আক্ষেপ বলতে আমার খুব আফসোস লাগে। শাফিন ভাই প্রথমে, তারপর থেকে কিন্তু এই বায়োগ্রাফি বইটার দায়িত্ব নেওয়া শুরু করে। তো তার সপ্তাহখানেক পর শাফিন ভাই বললো যে তানভীর, যদি কিছু মনে না করো তাহলে আমি এই বায়োগ্রাফি, তো আমি তো ওইভাবে সাজায় লিখতে পারবো না, তিনি কিন্তু ভালো লেখেন, লিখতে পারবো না, তুমি যদি টোটাল সম্পাদনার দায়িত্বে থাকো। এবং ডিকটেট করলাম আমরা একটা সপ্তাহে 1-2 দিন বসে। তো আমি তখন আমার বাইরে যাবার কথা, আমার কানাডায় একটা প্রোগ্রাম ছিল। তো আমার মোটামুটি 1-1.5 মাস আমি দেশের বাইরে থাকবো। আসার পর আবার অফিসিয়াল আমি বললাম যে আমি যদি দায়িত্ব নিই তাহলে দেরি হয়ে যাবে, বেটার আমি একজন সাবঅর্ডিনেট দেই, ও সবসময় আপনার সাথে লেগে থাকুক। তো উনি একটু থাকে না যে একটু অভিমান, যে আমি বললাম তানভীর, তো ওইটা খুব পীড়া দেয়। এরপরে আমি বলেছি, যেদিন রিলিজ হয়েছে, বইটা প্রকাশ পেয়েছে, ওই দিনও শাফিন ভাই বলেছে যে এটা তোমার হাত দিয়েই হবার কথা ছিল। যাই হোক, কিন্তু তোমাকে ধন্যবাদ যে তোমার কথা বলার পরে আমি বইটা করা শুরু করেছি। তো বইটা বেরিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে আমরা এখনও যারা গানের পুরোধা ব্যক্তিত্বরা রয়েছেন, আমাদের এই ডকুমেন্টেশনগুলো থাকে না, যেটা বাইরের দেশে একাধিক অটোবায়োগ্রাফি আছে। আপনি চিন্তা করেন, প্রিয়াঙ্কা চোপড়ার 9টা অটোবায়োগ্রাফি, প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের মধ্যবয়সী হয়নি এখনও। সো এগুলো আমাদের অনেকগুলো
আক্ষেপের জায়গা আছে। তো শাবিন ভাই এটা শেষ করে গেছেন, এটা আমাদের একটা মানে দৃষ্টান্ত, ভালো দৃষ্টান্ত। ঠিক, আসলে কাকে রেখে কাকে নিয়ে বলবো এটা একদম। আমি এবং নিজেও শুরুতেই যেটি বললাম, হাসান আবিদুর রেজা জুয়েল, উনি কিন্তু বাংলাদেশে আমাদের চ্যানেল আয়ের, যেটি দুবাইতে আমাদের যে অনুষ্ঠানটি হয় লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড, সেটির প্রথম মিউজিক্যাল ডিরেক্টর ছিলেন। এবং যে ইভেন্ট ডিরেক্টরের তার যে কাজ এবং একই সাথে তার বহুমুখী যে প্রতিভা, সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে অনেক কিছু, তিনি একই সাথে উপস্থাপক, সঙ্গীত শিল্পী, নির্মাতা, সব কিছুই। তার সম্পর্কে এরকম কোনো কাজের অভিজ্ঞতা বা কোনো স্মৃতিচারণ করতে চান কিনা? প্রচুর। আসলে আমি তো একেবারে এই এরিনাতেই বেড়ে ওঠা, আমার সাংবাদিকতার 29 বছর হলো। তো জুয়েল ভাইকে আমি প্রথম পাই বাচ্চু ভাইয়ের স্টুডিওতে। আইয়ুব বাচ্চু তার সাক্ষাৎ গুরু, এবং তাকে ইন্ডাস্ট্রিতে এনেছেনই আইয়ুব বাচ্চু ভাই। তো আমরা স্বাভাবিক সবাই আমরা বজ রাখি, তো বজের স্টুডিওতে প্রথম, ওটা বোধহয় 3rd কোনো অ্যালবাম ছিল জুয়েল ভাইয়ের। তো আমরা শেষ করে মাস্টার শেষ, তো আমি ছিলাম, রোজ ছিল, মনিরুল হক রোজ, সো আমরা একটা গং ছিলাম যেটা বাচ্চু ভাইয়ের খুব কাছের শিষ্য। তো ডাকলো যে আজকে জুয়েল ভাই, সরি বাচ্চু ভাই বললো যে আজকে জুয়েলের মাস্টার শেষ, তোদের নিয়ে গানটা, টোটাল গানগুলো শুনবো। শোনা মানে দুপুরে খাওয়া দাওয়া, আড্ডা টাড্ডা হবে। সো এর আগে আমার সাথে খুব বেশি যে থাকে না যে পরিচয় হয়েছে, সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু ইন্টিমেসি ওই দিন আমরা প্রায় সারাদিন, আমরা দুপুর থেকে আমার মনে পড়ে যে রাত 2টা 2:30টার অবধি আমরা ওই এবি কিচেনে ছিলাম এবং গানগুলো শুনলাম। জুয়েল ভাই আবার খুব মজা করে একটা কাগজ কলম দিল যে আমরা 4 জন ছিলাম, তো তোমরা একটু মার্কিং করো যে কে কোন গানটা প্রথমে চাও। সো আমি বললাম যে আপনারা তো ডিসিশন নিয়ে নিচ্ছেন, আর বস থাকতে আমরা কেন বলবো না, তারপর তোমাদের লিসেনিংটা আমরা শুনতে চাচ্ছি। তো জুয়েল ভাই এমন একটা মানুষ যে উনি কি করেন না এই ইন্ডাস্ট্রিতে এইটা বলা মুশকিল। ওনার যে ফটোগ্রাফি সেন্স, বাংলাদেশে একমাত্র সঙ্গীত শিল্পী যার মানে ফটোগ্রাফি প্রদর্শনী হয়েছে দুটাও, এবং একটা বড় প্রদর্শনী ছিল, এবং সেখানে অনেক বিখ্যাত ফটোগ্রাফার চিত্রকররা গিয়ে মানে মুগ্ধ হয়ে গেছেন। মানে দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি নিয়ে ওনার একটা ফটোগ্রাফিক ফ্রেমিং সেন্সটা তার ওইরকম ছিল বলেই অদ্ভুত। এবং কোনো দায়িত্ব নিলে সেখানে মানে ওই মেঝে পরিষ্কার থেকে শুরু করে টোটাল ক্যামেরা পার্সন, এডিটিং, সব কিছু সে মানে দেখভাল করার একটা বিশাল ক্ষমতা ছিল। চ্যানেলের একেবারেই মানে কি বলবো, নিজস্ব মানুষ, একদম পরিবারের জুয়েল ভাই। প্রচুর স্মৃতি। আমি একটা কথা একটু বলতে চাই যে জুয়েল ভাই, আমরা যখন মফস্বলে বেড়ে উঠে ঢাকা শহরে এসেছি, তখন কিন্তু জুয়েল ভাই আমাদের কাছে মানে ট্র্যাজিক হিরো অর্থে, যে জুয়েল ভাই সবচেয়ে বেশি জনপ্রিয় গান হচ্ছে সব বিরহের গান ছিল, এবং শেষ অবধিও তার বেশিরভাগ জনপ্রিয় গান অদ্ভুত বিরহ, এবং যেমন ভালো লাগায় তেমনি মন খারাপেও শুনতে ভালো লাগে, প্রেমেও শুনতে ভালো লাগে, এবং অসাধারণ একটা ভয়েস। তো সম্পর্কের জায়গায় যখন আমি প্রথম একটা ইন্টারভিউ নিলাম, উনি সাধারণত মানে ভিজুয়াল ইন্টারভিউ দিতে চাইতেন না, বলতেন যে আসলে আমাকে বোঝে এরকম মানুষ খুব কম, মানে তার যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে বা তিনি যেভাবে কথা বলতে চাইবেন, তার যে মানে নির্মাণ, তার এই ইভেন্ট ম্যানেজমেন্ট, তার গায়কী, তার তো অনেকগুলো পরিচয়। সো আমি বললাম যে আমাকে, তো বেশ কিছুদিন পর আমার একটা শোতে তিনি আসলেন, প্রায় 2.5 ঘন্টা আমরা কথা বললাম। তো ওই সময় আমি জানলেন যে আমি আর সে প্রায় পাশাপাশি জেলার, অর্থাৎ আমরা দুজনই বরিশালা। তো এরপর থেকে আমি জুয়েল ভাই সবসময় দেশি বলতো আমাকে, দেশি ছোট ভাই। তো এবং প্রত্যেকটা কাজে যেটা হতো যে আমি কোনো একটা কম্পোজিশন যদি ফেসবুকে বা ইউটিউবে আমার নতুন গান প্রকাশ করেছি, তখন উনি শুধু ওই যে কমেন্ট বা ভালো হয়েছে ওইটা না, উনি ফোন করে মানে তার গার্ডিয়ানশিপের একটা জায়গা একদম, মানে এবং এটা আমি ভাবতাম যে বা আমাকেই বোধহয় এত আদর করে বলেন। পরে জানলাম যে অনেককেই তিনি এভাবে গাইড করেন, মানে একদম মন থেকে, ওই কোনো রকম মানে খুশি করার জন্য বা
থাকে না যে একেবারে এই ফর্মালিটি করার জন্য আমি ঠিক আছে বললাম ভালো হয়েছে তা না, খারাপ লাগলে বলতো এই জায়গাটায় এটা কর। তো এই কাজগুলো খুবই মানে মানে অনুপ্রেরণা দিত আমাদের দেশে শিল্পীরা, মানে আমরা কিন্তু অনুপ্রেরণা দিতে খুব কৃপণতা করি। জুয়েল ভাই ওই মানুষটা ছিলেন না। কারণ তিনি একজন সত্যিকারের শিল্পী ছিলেন এবং সেই জায়গাটা থেকেই আসলে সবাইকে বিভিন্ন ধরনের যেই সাজেশন দেয়া এবং কোন জায়গাটা কিভাবে করলে আরও বেশি ব্যাপারটা ভালো হবে সেই জিনিসটা উনি সবসময় একদম, এবং সব কিছু গ্লোবালি ভাবতেন। চ্যানেলের যেই কটা ইভেন্ট তিনি করেছেন ওই সময় প্রেস মিট থেকে শুরু করে আমরা যখন প্রি ইভেন্টের সময় আমরা বসতাম খবর নেওয়ার জন্য, তখন উনি মানে রেফারেন্স দিতেন যে এটা অমুক দেশে হয়নি, এখন এটা বাংলাদেশে বা চ্যানেলে প্রথম করছে। এই যে বিষয়গুলো ডিকটেট করা উনি জানতেন বলে এবং খুব জেনে শুনে বিষয়গুলো করার চেষ্টা করতেন। উনি একটি চ্যানেলের অনুষ্ঠান প্রধান ছিলেন, সেখানেও অনুষ্ঠানে মানে যে পরিমাণ মানে বৈচিত্র্য দেখিয়েছেন। আর ব্যক্তিগত স্মৃতি আর একটা কথা হচ্ছে যে আমাদের একটি ছোট্ট রিসোর্ট রয়েছে, সেটি অনিমার তৈরি, এবং রিসোর্টটা হওয়ার পর বনস্য সাভারে, তো সেটি হওয়ার 1 মাসের ভেতরে উনি নিজে বললেন যে তানভীর আমি একটু যেতে চাই, কারণ তোরা তো বুঝবি না, মানে একেবারেই অভিভাবকের মতো করে যে বুঝবি না অনেক কিছু ব্যাপার আছে, আমি আর সঙ্গীতা থাকবো 2 দিন থাকবো, থেকে একটা আমি একটু ওয়েদার ফোরকাস্ট দেখে আমি যাব, যেদিন বৃষ্টি হবে এইরকম সিজনেই, এই বর্ষাকালেই বছর 3 আগে বৃষ্টি হবে এরকম আমি দেখে যাব। তো ঠিকই আমি ভাবলাম, ফোন যখন করছিলেন ভাবলাম যে এমনি বোধহয় বলছে, এত ব্যস্ত মানুষ খামাখা খুশি। ঠিকই ফোরকাস্টের 2 দিন আগে বললো যে আমি এই যে সামনে শনি রবি দেখতে পাচ্ছি বেশ বর্ষা আছে, আমি যেতে চাই, ফাঁকা আছে কিনা? আপনার জন্য সবসময় ফাঁকা। এরপর উনি যে কাজটি করলেন এটা বিশাল উপহার আমি বলবো, যে উনি ক্যামেরা ট্রাইপড সব কিছু নিয়ে পুরো মানে ওই পুনশ্চ ডকুমেন্টারি প্রথম উনি করেন। বৃষ্টির কিছু সিকোয়েন্স মানে কিছু দৃশ্য উনি ধারণ করে উনি আবার ওটা এডিট করে মিউজিক দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন। হ্যাঁ, মানে এইরকম মানুষ কি মানে একটা জাত শিল্পী বলেন, জাত শিল্পী আসলে মানে সারাক্ষণ একটা শিল্পবোধ বা শিল্প চর্চার ভেতরেই থাকতেন, সেটা ফটোগ্রাফি হোক, গান হোক। বৃষ্টিমাখা দিনে তিনি আমাদের ছেড়ে একদম মানে আমি মানে মনে পড়ে না, হয়তো রেফারেন্স দিলে আমি বলতে পারতাম, ঠিক এই রকম আগে পরে সময়েই তিনি গিয়েছিলেন। সো খুবই বিগ লস। এগুলো তো আমরা বলি খুব স্বাভাবিকভাবেই। যেমন বাচ্চু ভাইকে নিয়ে আমার একটা বই রয়েছে স্মৃতিদহন, বাচ্চু ভাইকে নিয়ে অনেকেই ওই বইতে, আমি যেমন আমার স্মৃতির কথা বলেছি, সো খুব কাছের কিছু মানুষের বাচ্চু ভাই সম্পর্কে কথা নেয়া, যেমন তার মেয়ে সাফরার কথা। জুয়েল ভাইয়ের একটা অধ্যায় ছিল, তো তখন বাচ্চু ভাইয়ের সম্পর্কে আমি বলতে গেলাম, তো জুয়েল ভাই বললেন যে আমারই তো একটা গোটা বই লেখা উচিত বাচ্চু ভাইকে নিয়ে, তুমি যেহেতু উদ্যোগটা নিয়েছো খুব ভালো, আমি মানে কি লাগবে। আমরা জুয়েল ভাইয়ের ব্যক্তিগত আপনার সাথে অভিজ্ঞতার কথা শুনলাম, তার ভালো লাগা এবং তার গানের কথাও শুনলাম। চলুন দর্শক তারই একটি গান আমরা শুনে আসি। মানে এই গানটা কিন্তু প্রথম একটা কথা বলা দরকার, যে আমরা এখন অনেক সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক নিজস্ব চ্যানেলে যে গানগুলো প্রকাশ করি, এটা কিন্তু প্রথম জুয়েল ভাই শুরু করেছেন। এই গানটা রিলিজ হবার পরে আমাদের সবাইকে ডেকেছিলেন যে এই গানটা কোনো কোম্পানিতে দিচ্ছি না তানভীর, আমি আমার নিজের চ্যানেলে এবং নিজে বানায়ে নিজে টিম নিয়ে এডিট করে দিচ্ছি, তো তোরাও শুরু কর। এরপর তো এখন তো বাংলাদেশের সবাই যার যার চ্যানেলে গান প্রকাশ করে, তো এই সব জায়গাতেও আসলে পথিকৃৎ কিন্তু জুয়েল ভাই। এবং নিঃসন্দেহে আমরা একজন জাত শিল্পীকে হারিয়েছি এবং চ্যানেলের একজন অকৃত্রিম বন্ধুকে আমরা হারিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও একটি ব্যাপার এখানে আনতে চাই, সেটি হলো এই যে শুরুতেই যেমনটা বললাম যে একের পর একজনের মৃত্যুর খবর আমরা শুনছি এবং এটি পুরো জুলাই মাস জুড়ে। আমরা যে অনুষ্ঠানটি চালাচ্ছি ঠিক এই সময়টিতে এখন কিন্তু শাফিন আহমেদকে
বনানী কবরস্থানে দাফন করার প্রক্রিয়াটি চলছে। এবং একই সাথে আজ যদি আমরা সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে হতাহত যারা হয়েছেন তাদের স্মরণে আজকে একটি জাতীয় শোক আমরা দেশব্যাপী পালন করছি। এবং আমরা কেউই আসলে সহিংসতা, সংঘাত এসব কিছু চাই না, এবং আমরা প্রত্যাশা করি এই সব কিছু তাড়াতাড়ি শেষ হোক এবং আমাদের একটি সুস্থ পরিবেশ, ভালো দিন আসুক আমাদের সকলের মাঝে। খুবই জরুরি, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং যা ঘটেছে সেগুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে, কিন্তু আমি শুধু এটুকুই বলবো যে রাষ্ট্রযন্ত্রে যারা খুব উচ্চ পদে রয়েছেন তাদের আরও সহনশীল হওয়া প্রয়োজন। শুধুমাত্র তাদের আদরটা দিয়ে, তাদের মতো করে কথা শুনে তাদের ছাত্রদের লালন করা প্রয়োজন। ভয় দেখিয়ে আসলে তাদের আরো বিগড়ে দেওয়া হবে, এটুকুই বলার, আর কিছু বলতে চাই না। এবং এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। এবং আপনাকে ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য। সবশেষে পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি বই, পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ। সবশেষে প্রিয় দর্শক, আমরা আয়োজনের শেষে হাসান আবিদুর রেজা জুয়েলের একটি গান শুনে তাকে স্মরণ করে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।